গল্প নরপিচাস ফুফি। লেখক আরিয়ান। প্রথম থেকে শেষ অংশ। আম্মু ফুপি আমার প্রতি রাতে ঘুমানোর সময় হিসু করার জায়গায় আঙ্গুল দিয়ে ব্যথা দেয়। খুপি বলে এ জায়গায় নাকি আঙ্গুল দিলে অনেক ভালো লাগবে, কিন্তু আমি অনেক ব্যথা পাই। ফুফি আরও বলে তোমাকে চকলেট আইসক্রিম কিনে দেব। ফুফি রাতে মোবাইলে কি যেন ভিডিও দেখে আর আমাকে অনেক চুম্মা দেয়। ফুফি চুম্মা দিলে একটু ভালো লাগে যে আমাকে আদর করে চুম্মা দিতাছে, কিন্তু কিছুক্ষণ পরে আমার ওই হিসু করার জায়গায় আঙ্গুল দিয়ে অনেক ব্যথা দেয়। আমি অনেক কান্না করি, তারপরও ফুপি জোর করে দিতে থাকে। ফুফি বলে আম্মু লক্ষ্মী কিছু হবে না, একটু সহ্য করো। কিন্তু আমি কান্নায় ছটফট করতে থাকি। আমি প্রথমে আমার মেয়ে তনুর কথা বিশ্বাস করি না। হয়তোবা আমার মেয়ে মিথ্যা কথা বলতে পারে, কারণ ফুফির সাথে না ঘুমানোর জন্য তনুর বয়স সবে মাত্র 6 বছর পড়েছে। এখনও বাচ্চা, কিন্তু কিছুটা বুঝে, আর এই জন্য ওর ফুফির সাথে রাত্রে থাকতে বলি। আমাদের রুম টোটাল 3টা, এটাতে আমার শ্বশুর শাশুড়ি আর একটাতে আমরা স্বামী স্ত্রী, এবং আরেকটাতে আমার ননদ থাকে। যেহেতু তনু বড় হয়ে গেছে, এই কারণে আমাদের সাথে আর ঘুমাতে নেওয়া হয় না, এজন্য ওর ফুপির রুমে ঘুমাতে বলি। আমার ননদ এবার এইচএসসি পরীক্ষা দিল, মোটামুটি ছাত্রী হিসেবে অনেক ভালো, আর আমার ননদের নাম তামান্না। আমার মেয়ে তনুর এই ভয়ানক কথা শুনে আমার কিছুতেই আর ভালো লাগছে না। আমার মেয়েটা হয়তোবা সত্যি কথা বলতে পারে, কারণ এর আগে কখনো এই কথা বলে নাই। যখন বলছিল তখন তনুর চোখ দিয়ে টলমল করে পানি পড়তে লাগল। আমাকে বারবার বলে, আম্মু আমি আর ফুফির কাছে ঘুমাতে যাব না, তুমি যদি আমাকে মারো কাটো তবু আমি যাব না। আমি তখন বললাম, আমার আম্মা ঠিক আছে, তোমাকে যেতে হবে না। এই কথা শুনে আমার মেয়ের তনু এত খুশি হল। সে বলতে থাকল, কি মজা কি মজা, আমার আম্মু কত লক্ষ্মী। এ কথাটা নিজের মধ্যে আর চেপে রাখলাম না, আমার স্বামী আরিয়ানকে বললাম। এ কথাটা শুনে আরিয়ান যেন আকাশ থেকে ওপরে পড়ে উঠল। আরিয়ান তখন বলল, অন্তরা তুমি কি ঠিক বলছ? অন্তরা বলল, হ্যাঁ দেখো, মেয়েটা সত্যি বলেছে এই কথাটা। আর ও তো বাচ্চা মানুষ, হতো কখন মিথ্যা কথা বলবে না। আরিয়ান তখন বলল, আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না অন্তরা। কিভাবে বিশ্বাস করব বলো, আমার বোন সবসময় হিজাব হয়ে থাকে, কারো সাথে কথা বলতে দেখি না, সময় মতন কলেজে যাই এবং বাসায় ফিরে ঠিক মতন। তখনই অন্তরা বলল, আচ্ছা ঠিক আছে, তোমার বিশ্বাস করতে হবে না, আমি তোমাকে প্রমাণ করে দেব। আমার এই ছোট্ট মেয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না, এইটুকু আমার বিশ্বাস আছে। আচ্ছা অন্তরা, তুমি এই বিষয়টা নিয়ে কারো কাছে কিছু বইল না। এটা একটা খুবই লজ্জাজনক কথা, এটা যদি বাড়ির বাইরে কেউ জেনে যায়, তাহলে আমাদের মান সম্মানটা নিয়ে টানাটানি হয়ে যাবে। এটা নিয়ে তোমার ভাবতে হবে না আমি কি করব আর কি করব না, তবে এর রহস্যটা আমি বের করবই। কেন করে তামান্না আমার এই ছোট্ট মেয়েটার সাথে? তখনই আরিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই। আমার বোন একজন পর্দা করে বেড়াই, সে এই কাজটা কিভাবে করতে পারে। সব কথা শেষ করে আরিয়ান অফিসে চলে গেল, আর আমি ভাবতে লাগলাম, আমার মেয়ে সত্যি কথা বলল কি না। মেয়ের এই কথা ভাবতে ভাবতে আমার সারাদিন কোন কাজেই ঠিকভাবে হচ্ছে না। এদিকে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করল, আজকে বৌমা তোমার কেমন লাগছে, মনে হচ্ছে তুমি কোন কিছু নিয়ে চিন্তিত আছো। আমি আমার শাশুড়ি আম্মাকে সত্যতা বলতে পারছি না, কারণ এই কথাটা এমন একটা জঘন্য একটা কথা, যদি বলি কখনোই সে বিশ্বাস করবে না। কারণ আমার ননদ তামান্না সব সময় পর্দায় চলে। তখন আমার শাশুড়ি আমাকে বললাম, এমনিতেই মনটা ভালো লাগছে না আম্মা। শাশুড়ি আম্মা তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমার কিছু করা লাগবে না, সবকিছু আমি করতেছি, তুমি তোমার রুমে যাইয়া রেস্ট করো। আমি তখন আমার শাশুড়ি আম্মাকে বললাম, না আমি ঠিক আছি, সমস্যা নেই। এদিকে আমার মেয়ের সে তার স্কুলে গিয়েছে, আর আমার ননদ বাসায় আছেন, কারণ তার এখন কোন ক্লাস নাই। আমি আমার কাজের ফাঁকে ফাঁকে তামান্নার রুমে একটু উকিঝুঁকি মারতে লাগলাম। দেখতে লাগলাম আসলে তামান্না কি করতেছে। শুধু এটুকু দেখতে পেলাম, তামান্না মোবাইলে যেন কি দেখতেছে। আমি ওর রুমে ঢুকে পড়লাম, এমনি একটা জিনিস আনার জন্য অজুহাত দিলাম।
তখনই তামান্না বলল, ভাবি কোন কিছু লাগবে? আমি বললাম, হ্যাঁ, আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না, তোমার রুমে আয়াত এনেছে কিনা দেখতে এলাম। তামান্নাকে জিজ্ঞেস করলাম, মোবাইলে কি দেখো এত সারাদিন? তামান্না তখন বলল, ভাবি তেমন কিছু নাই, এমনি নাটক দেখি। তাই বলে সারাদিন মোবাইলে তুমি নাটক দেখো? তামান্না তখন বলল, জি ভাবি। তুমি তো সবসময় পর্দা করো, এ ধরনের অশ্লীলতা নাটক দেখার কি মানে আছে? তামান্না তখন বলল, ভাবি কই অশ্লীলতা কোন কিছু দেখি না তো আমি। এই যে তুমি বললে নাটক দেখো। আমি কিছুটা কথা নেওয়ার চেষ্টা করছি তামান্নার কাছ থেকে, কিন্তু সে কোন মতেই কিছু বলতে চাচ্ছে না। আর আমি মনে মনে জিদ করেছি এর রহস্যটা বের করব। যেহেতু তামান্না কিছু বলতেছে না, সেহেতু আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এরই মধ্যে আমার মেয়ে আয়াত স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে। যেহেতু আজকে মনটা ভালো না, সে তো আমি তামান্নাকে বললাম, তামান্না তুমি তো ফ্রি আছো তাই না? জি ভাবি, কোন কিছু করতে হবে বলেন। এমনিতেই আমার আজকে শরীরটা ভালো লাগতেছে না, আয়াতকে স্কুল থেকে আনতে পারবা? হ্যাঁ ভাবি, আনতে পারবো, সমস্যা নেই, আমি তো ফ্রি আছি। এই বলে তামান্না সোজা আয়াতের স্কুলের দিকে চলে গেল এবং আয়াতকে নিয়ে আসলো বাড়িতে। স্কুল থেকে আনার সময় আয়াতকে অনেক কিছু বলেছে আমার ননদ তামান্না। আয়াত রুমে ঢুকে ফ্রেশ হয়ে তখন আমাকে বলল, আম্মু। আমি বললাম, হ্যাঁ কিছু বলবা তুমি? জি আম্মু, আজকে ফুপি যখন আমার স্কুল থেকে আনার সময় আমাকে অনেকগুলো চকলেট এবং আইসক্রিম কিনে দিয়েছে। বলল, গত কালকে রাতে তোমার সাথে যেটা করেছে হয়তোবা তোমার অনেক ব্যথা পেয়েছ। আর এই কথাটা কাউকে বলিও না। আমার লক্ষ্মী আম্মু আয়াত। আরও বলল, তোমাকে রোজ আইসক্রিম চকলেট কিনে দেব। আমি তখনই ফুপিকে বললাম, আপনি যেটা করেন আমার অনেক ব্যথা হয়, এগুলো আমাকে আর করবেন না। যদি কথা দেন তাহলে আপনার চকলেট এবং আইসক্রিম খাব। আরে পাগল মেয়ে, এটা তো অনেক শান্তি পাওয়া যায়। তুমি ছোট বাচ্চা তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আয়াত তখন বলল, ফুপি আমি এটা করতে পারবো না। যদি তুমি এই যে আমার হিসু করার জায়গায় ব্যথা দাও তাহলে কিন্তু আমি আপনার সাথে রাতে ঘুমাতে যাব না। আম্মু আজকে রাতেও নাকি ফুপি ওই যে ভিডিও দেখবে আর আমার সাথে অনেক খারাপ কাজ করবে। আমি কিছুতেই ফুফির সাথে ঘুমাতে যাব না। তখনই আমি বললাম, আচ্ছা আম্মু, তোমার এটা নিয়ে ভাবতে হবে না, কি করা যায় সেটা রাত আসুক। ঠিক আজকে রাতেও আমার মেয়ের তনুকে বুঝিয়ে ওর ফুফির সাথে ঘুমাতে বললাম। ছোট্ট মেয়ের তনু, সে কিছুতেই যেতে চাইল না। অঝরে কান্না করতে লাগলো, বলল, আম্মু আমি যাব না ফুফুর সাথে ঘুমাতে। তুমি প্লিজ আমাকে জোর করো না। প্রয়োজনে আমি নিচে ঘুমাতে রাজি আছি, তবু আমি ফুফির সাথে ঘুমাতে যেতে পারবো না। তনু এত আর্তনাদভাবে বলতে লাগলো, আমি কিছুতেই মানতে পারছি না। কারণ এর শেষ আমার দেখতে হবে, কেন আমার মেয়ের সাথে এই ধরনের কাজটা আমার ননদ তামান্না করেন। ওই সময় আমার স্বামী আরিয়ান ছিল, সে আমাকে বলল, জোর করছো কেন, মেয়ে তনু যেতে চাচ্ছে না, বাদ দাও। আমি বললাম, আজকে হয়তোবা আমার মেয়ের তনুর সাথে এ কাজটা করতেছে, কিন্তু সমাজে এমনও আরও মানুষ আছে। ওই সব ছোট্ট বাচ্চা তাদের মায়ের সাথে এবং বাবার সাথে এই কষ্টের কথাগুলো শেয়ার করতে পারেন না। ধন্যবাদ জানাই আমার ছোট্ট মেয়ের তনুকে, সে তার কষ্টের কথাগুলো আমার সাথে শেয়ার করেছে। তবে আরিয়ান, যতই যাই বলো, আমি এর শেষ না দেখে আমার ভিতরে কোন শান্ত আসবে না। তুমি বুঝতে পারছো না কেন অন্তরা তনু যেতে চাচ্ছে না, তাকে জোর করো না প্লিজ। তুমি চিন্তা করো না, আজকে এর শেষ বের করেই ছাড়ব আমি। আমি তনুকে বুঝিয়ে অনেক কষ্টে রাজি করালাম ওর ফুফির সাথে ঘুমানোর জন্য, কিন্তু আমার মেয়েটা এতটা কান্না করতেছে। এই নরপিচাস ননদ আমার কি পরিমাণ ব্যথা দিয়েছে সেটা সহ্য করতে পারছেন আমার মেয়ের তনু। তার কথা শুনলেই আমার মেয়ে চিৎকার করে কান্না করতে থাকে। আমার মেয়ে তনু বলে, আম্মু আমি যখন প্রস্রাব করতে যাই আমার প্রচুর জ্বালাপোড়া করে। ছি, এই কথাটা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন, আমারই ননদ এতটা জঘন্য খারাপ হতে পারে। সেটা ভাবলেই কেমন নিজেকে তুচ্ছ মনে হচ্ছে। যেই ননদ ৫ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, তার ভিতরে এতটা শয়তানি বুদ্ধি কিভাবে আসে? আর এমন জঘন্য কাজটা কিভাবে করতে পারে সেটা কখনোই ভাবতে পারছি না।
এগুলো যখন মনে পড়ছে মনে হচ্ছে আমার ননদকে এখনই যাইয়া খুন করে আসি। এতটুক একটা ছোট্ট মেয়ের সাথে এই কাজটা কিভাবে করতে পারে? একটিও বিবেকে বাধা দিল না। আচ্ছা ঠিক আছে, মানলাম মানুষের যৌবন জ্বালা থাকতে পারে, তাই বলে এত ছোট্ট বাচ্চার সাথে কিভাবে করতে পারে? তাও আবার তার ভাইয়ের মেয়ে। ভাইয়ের মেয়ে মানে নিজের মেয়ের মতনই হয়। এটা যদি তার নিজের মেয়ে হতো এই কাজটা কি সে করতে পারত? আমার স্বামী তার নিজের বোন বলে হয়তোবা সে গা ঢাকা দিচ্ছে, কিন্তু মনে মনে নিজে নিজে কি বলতেছে? অনেক রেগে আছে আমার স্বামী আরিয়ান। হয়তোবা প্রকাশ করতে পারছে না কারণ তারই নিজের বোন। আর নিজের বোনের এই কথাটা কিভাবে বলতে পারে? এজন্য বারবার বলতেছে অন্তরা এগুলো বাদ দাও। হয়তোবা তামান্না ছোট মানুষ ভুল করে ফেলেছে। আরিয়ান তুমি কি বলছো? ও ছোট্ট কিভাবে হয়? তামান্না যথেষ্ট অ্যাডাল্ট। আর সে জেনে শুনে এই কাজটা করতেছে। তুমি যতই বলো আমি এর শেষ দেখবই। এই বলে আমার মেয়েকে যখন ওর কাছে ঘুমাতে নিয়ে যাব তখনই আমার শাশুড়ি আম্মা ডাক দিল পিছন থেকে, বৌমা তোমাদের রুমে দেখলাম চিল্লাচিল্লি হচ্ছে। কোন কিছু হয়েছে নাকি একটু বলবা? না আম্মা কিছু হয় নাই, এমনি আপনার ছেলে অন্য বিষয় নিয়ে আমার সাথে একটু কথা কাটাকাটি করছিলেন। আচ্ছা আম্মা আপনার কিছু লাগবে নাকি বলবেন? হে আমার কিছু লাগতো, আমি পানের বাটাটা খুঁজে এই লেখা পাচ্ছি না, একটু পানের বাটা আয়না দিবা? আমি তখন তনুকে বললাম তুমি আমাদের রুমে চলে যাও, কিছুক্ষণ তোমার বাবার সাথে থাকো, আমি তোমার দাদি আমাকে কিছু পান এনে দিয়ে তারপরে তোমার কাছে আসছি। পানের বাটা আনতে যাইয়া দেখি তামান্না তার নিজের রুমে বসে ঠিক যেন মোবাইল কি দেখছে। আমার ভিতরে রাগী এমনভাবে বিস্মিত হতে লাগল, কারণ সে আমার ননদ, আমি কিছু বলতেও পারি না। সরাসরি যদি কিছু বলি আমার শাশুড়ি এবং আমার জামাই অনেক কিছু বলতে পারে। এজন্য নিজের রাগ নিজে কন্ট্রোল করতে লাগলাম। পানের বাটা আনার সময় তামান্না আমাকে দেখে বলল, ভাবি তনু কি আজকে আমার সাথে? তনু কি ঘুমাবে না? আমি বললাম। অন্তরা তখন বলল, কেন তামান্না তুমি কি ঘুমিয়ে যাবে নাকি? তামান্না বলল, ভাবি আমি একটু দেরি করে ঘুমাবো। আমি একটা জিনিস বুঝি না, তুমি মোবাইল এত ঘাটাঘাটি করো কেন? তোমার কি পড়াশোনা কিছুই নাই? তোমার যত বান্ধবী আছে তাদের সব সময় দেখি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। আর তোমাকে যখনই দেখি তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো। তোমার ভাইয়া বলেছে এবার যদি পরীক্ষার রেজাল্ট ভালো না হয় তোমাকে কিন্তু বিয়ে দিয়ে দেবে। তাই মোবাইল না টিপে পড়াশোনায় মনোযোগ হও। আমার কথাটা শুনে কিছুটা ঘাবড়ে গেল তামান্না। মনে মনে তামান্না ভাবতে লাগলো তনু কিছু বলেছে কিনা ভাবিকে। তামান্না নিশ্চুপ হয়ে গেল। তামান্না বলল, তোমরা টেনশন করো না, দেখবে আমি ভালো রেজাল্ট করব। আমি মনে মনে ভাবতে লাগলাম তুমি আমার এই ছোট্ট মেয়েটার সাথে এই ধরনের আচরণটা কিভাবে করতে পারো? এর শেষ অবশ্যই আমি তোমাকে দেখে নেব। কিছুক্ষণ পরেই তামান্না বলল, ভাবি আর কিছু বলবেন? আমি বললাম, না আমি আম্মার জন্য পানের বাটা খুঁজতে এসেছিলাম। পানের বাটা পেয়ে গেছি, এখন আমি দিতে যাব। আর তুমি অপেক্ষা করো, তনু এখনই আসবে তোমার সাথে ঘুমাতে। তুমি আবার এসব শিখাইও না যে মোবাইলে সারাক্ষণ ভিডিও দেখো। তামান্না আরে না ভাবি, ওকে তো আমি সবসময় ভালো কিছু বলি যে তুমি ভালো করে পড়াশোনা করো। আর আমাদের মেয়ে তনু অনেক লক্ষ্মী একটা মেয়ে।
আমার প্রত্যেকটা কথাই শুনে। এই বলে আমি শাশুড়ি আম্মাকে পানের বাটা দিয়ে যখনই আমার রুমের দিকে যাব, তখনই শাশুড়ি আম্মা বলে, তোমার মনটা আজকে খুবই খারাপ লাগতেছে কেন, কিছু হয়েছে বৌমা? আমি শাশুড়ি আম্মাকে আবার বললাম, না আম্মা, তেমন কিছু হয় নাই। লেখক মি আরিয়ানের রিয়েল পেজে সব পর্ব পাবেন, ফলো করুন নিস্তব্ধ শহর। শাশুড়ি আম্মা বলতে লাগলেন, আমার বৌমা এত সুন্দর একটা মিষ্টি, সে সবসময় হাসি খুশি থাকে, আর আজকে দেখো মনটা কেমন দেখাচ্ছে। আচ্ছা বৌমা, তামান্না কি ঘুমিয়ে গিয়েছে? মেয়েটা কোন সময় বই নিয়ে বসে না, তোমরাও কিছু বলতে পারো না? আমি তখন শাসনে আমাকে বললাম, কি আর বলবো, আপনার মেয়ে আপনি ভালো জানেন আম্মা। কিন্তু সব সময় দেখি মোবাইল নিয়ে পড়ে থাকি, কি এমন আছে ওই মোবাইলের ভিতরে, আল্লাহ পাকই ভালো জানেন। শাশুড়ি আম্মা তখন বললেন, হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ, মেয়েটা সবসময় মোবাইলে পড়ে থাকে। আমি এখন মুরব্বি হয়ে গেছি, আর কি বলবো বলো। এদিকে তোমার শ্বশুর কিছু বলে না। এই সময় যদি শাসন না করা হয়, মেয়েটা কিন্তু কারো খারাপ হয়ে যাবে। শাশুড়ি আম্মা বললেন, বৌমা তুমি শাসন করবে, এটা আমার আদেশ। মেয়েটা সারাক্ষণ কি করে বেড়ায় কিছু বুঝি না। বৌমা, যদি তামান্না কোন কিছু অঘটন ঘটে ফেলে, মান সম্মান কিন্তু আমাদের সবারই যাবে। তাই তুমি অবশ্যই ওকে দেখে শুনে রাখবে, আর যদি কোন খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে অবশ্যই শাসন করবে। যাই হোক, শাশুড়ি আম্মা যে কথাটা বলেছেন, অনেক সুন্দর একটা কথা বলেছেন। আমিও এই কথাটা শোনার অপেক্ষায় ছিলাম। তারপরে বললাম, আম্মা আমি তাহলে রুমে চলে যাই। আচ্ছা ঠিক আছে বোমা, তুমি রুমে যাও, কিন্তু আরিয়ানের সাথে আর কোন গ্যাঞ্জাম করো না। যদি কোন সমস্যা হয় আমাকে ডাক দিও। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি কোন টেনশন করবেন না, আপনি পান খেয়ে ঘুমিয়ে পড়বেন। আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী বৌমা। তবে চাই বলেন, আমার সাথে অনেক একটা ভালো মানুষ। তারই পেটে এমন নরপিচাস মেয়ে কিভাবে জন্ম নিল সেটা ভাবার বিষয়। রুমে যেতে না যেতেই ওদিকে তনু ব্যথায় ছটফট করতেছে। আমি তখন বললাম, তনু তোমার কি হয়েছে বলো তো আম্মু। তো তখন বলল, আম্মু আমার হিসু করার জায়গায় প্রচুর পরিমাণে ব্যথা করতেছে, আমি আর সহ্য করতে পারছি না। মনে হচ্ছে আমি এখানেই মারা যায়। এই বলে মেয়েটার ছটফট করতে করতে ফ্লোরে পড়ে যায়। আমি বললাম, আম্মু তুমি কোন টেনশন করো না, ভয় পেও না, আমি দেখছি বিষয়টা। আচ্ছা তনু চলো ওয়াশরুম, তোমার তকথায় প্রচুর ব্যথা হচ্ছে। তনু হাঁটতে পারছে না, আমি তনুকে নিয়ে ওয়াশরুমে গেলাম। এটা আমি কি দেখলাম, আল্লাহ তুমি আমার এই ছোট্ট মেয়ে তনুকে বাঁচাও। এর আগে আমার মেয়ে তনু শুধু মুখে বলেছিল, কখনো আমি দেখতে চাইনি, কিন্তু আজকে দেখে আমার মন এতটা খারাপ লাগতে লাগলো, সেটা বলে বোঝাতে পারবো না। জায়গাটা একদম ইনফেকশন হয়ে গেছে, আর ব্লাড পড়তে আছেই। আমি এখন কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আমার মেয়ে এদিকে কান্নায় ছটফট করতেই আছে, আর বলতেছে, আম্মু আমাকে বাঁচাও তুমি, আমি যে ব্যথা সহ্য করতে পারছি না। আম্মু ফুপি একটা পচা, সে আমাকে রোজ রাতে এভাবে ব্যথা দিত এই হিসু করার জায়গায়। আমি অনেকবার বলেছি, ফুপি এই জায়গায় আমাকে আর ব্যথা দেবেন না। ফুফি শুধু বলতেন, আম্মু ভালো লাগবে, তুমি চুপ করে থাকো। আর ওই সময় প্রচণ্ড গালি দিত, আর আমাকে ভয় দেখাতো, এ কথা কাউকে বলবা না। আমি এই ছোট্ট মেয়ের এসব কথা সহ্য না করতে পেরে আমার স্বামী আরিয়ানকে ডাক দিলাম। কিন্তু আমার স্বামী আমার ডাকে সাড়া দিল না, কারণ অলরেডি রাত হয়ে গেছে, তার সকালে ডিউটি আছে। এজন্য এসে ঘুমিয়ে পড়েছে। অনেকগুলো ডাকার পরে সে সাড়া দিল। তখন আরিয়ান বলল, কি হয়েছে তনুর আম্মু? আরিয়ানে কথা বলেই কোন সারা শব্দ পাচ্ছে না অন্তরার, কারণ ওদিকে তার একমাত্র ছোট্ট মেয়ের তনুকে নিয়ে চিন্তায় অজ্ঞান হয়ে গিয়েছে। যখন কোন সারা শব্দ পাচ্ছি না, তখন আরিয়ান দ্রুত ওয়াশরুমে চলে যায় এবং দেখতে পাই তনু বেহুশ, এবং তার সাথে সাথে অন্তরাও। জোরে একটা চিল্লানি দেয় আরিয়ান। আরিয়ানের চিল্লানোর শব্দ শুনে এদিকে আরিয়ানের বাবা মা সবাই আরিয়ানদের রুমের দিকে চলে আসলো। এসে দেখতে পেল তার বৌমা এবং তার ছোট্ট নাতনি বেহুশ অবস্থায় পড়ে আছে। সাথে সাথে অ্যাম্বুলেন্স খবর দিল এবং দ্রুত সাথে তনুকে এবং অন্তরাকে হসপিটালে নিয়ে ভর্তি করল।
ডক্টর বললেন তনুকে দ্রুত ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিতে হবে। এদিকে অন্তরার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার সাথে সাথে সে প্রশ্ন করল, আমার মেয়ের তনু কোথায়? আমার মেয়ে তনু কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি প্লিজ টেনশন করবে না। তখন আবারও প্রশ্ন করল অন্তরা, আমার মেয়ের তনু কোথায়, আমি তাকে দেখতে চাই। অন্তরা কান্নায় ছটফট করতে লাগল আর বলতে লাগল, তোমরা সবাই মিথ্যে কথা বলছ, আমার মেয়ে তনু ভালো নেই। অন্তরা কান্না করতে করতে বলতে লাগল, আমার মেয়ে বাঁচবে তো? আমার মেয়ের যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ক্ষমা করব না। তখন আরিয়ান বলল, তুমি টেনশন করবে না, আমাদের মেয়ে তনু ঠিক আছে। কোথায় আছে আমাকে নিয়ে যাও। তখন অন্তরাকে তনুর যেখানে অপারেশন করতেছে তার দরজায় সামনে দাঁড়িয়ে আছে আর বলল, ডক্টর কি বলছে? ডক্টর বলেছে অপারেশন করতে হবে, ওখানে নাকি ইনফেকশন হয়ে গিয়েছে। যদি অপারেশন না করা হয় মেয়ের সবচেয়ে বড় একটা সমস্যা হতে পারে। এজন্য তনুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। প্লিজ অন্তরা, তুমি আল্লাহকে স্মরণ করো আর বলতে থাকো, আল্লাহ আমাদের এই ছোট্ট মেয়েটা যেন তাকে নেক হায়াত দান করুক। যে বিচার হোক সেটা আমরা বাড়িতে যেয়ে করব ইনশাআল্লাহ। আমার বোন বলে পার পেয়ে যাবে না, অবশ্য তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আমার বোন হয়ে কিভাবে তার আপন নিজের ভাইয়ের মেয়ের সাথে এই কাজটা করতে পারে? এর শেষ এবার আমিও দেখতে চাই। সে আমার বোন, আমি ভুলে যাব। এতটুকু একটা অবুঝ বাচ্চার সাথে এই ধরনের যৌন হয়রানি কিভাবে করে? একটিও বিবেকে বাধা দেয় নাই। ওকে আমি সবচেয়ে আদরের রাখতাম আমার ছোট বোন বলে। যখন যেটা চেয়েছে তখন তাই আমি দিয়েছি, কখনো কোন জিনিসের অভাব বোধ করতে দেইনি। কারণ সে আমার ছোট বোন তামান্না। বাবা মায়ের অনেক আদরের মেয়ে ছিল। বাবা যখন স্টক করে তখন থেকে আমি ওকে সবকিছু দেখভাল করতাম, কখনো বোন মনে করতাম না। নিজের মেয়ের মতন করে ওকে বড় করেছি। তামান্নাকে সবসময় আগলে রাখতাম, জেনারেল কখনো ভর্তি করা হয় নাই। যদি বন্ধু বান্ধবের সাথে চলে খারাপ হয়ে যায়, এতে আমাদেরই মান সম্মান হানি হবে। এজন্য ওকে মাদ্রাসাতে ভর্তি করি, আর সব সময় পর্দার থাকার আদেশ করতাম। আর সেই বোন এই পর্দার আড়ালে এতটা খারাপ হতে পারে এটা আমি কল্পনাও মেনে নিতে পারছি না। প্লিজ অন্তরা, তুমি শান্ত হও, আমি এর শেষ অবশ্যই দেখব। এর মধ্যে বাবা মা জেনে গিয়েছে তনুর সাথে কি হয়েছে। মা অনেক রেগে আছে। মা এক কথায় বলে যাচ্ছেন, আমার নাতনির এত বড় সর্বনাশ কে করেছে, আমি তার নামটা শুনতে চাই। আমি এখনো কিছু বলি নাই। যদি বলি আমার মা অনেক কষ্ট পাবে এই মুহূর্তে। আল্লাহর কাছে মিনতি করো আমাদের মেয়ে সুস্থতার সাথে আমাদের মাঝে যেন আবার আসে। এরই মধ্যে ডক্টর অন্তরকে ডাক দিল। যেহেতু আমাদের মেয়ে তনু, সেক্ষেত্রে এই অপারেশনটা করবে একটা মেয়ে ডক্টর। অন্তরা যখন ডাক দিল তখন অন্তরা ডক্টরের সাথে দেখা করতে গেল। ডক্টর কিছু প্রশ্ন করল। ডক্টর, আচ্ছা ম্যাম, আপনাকে কিছু প্রশ্ন করি? অন্তরা, জি অবশ্যই করতে পারেন। কিন্তু একটা কথা আপনি আমাকে বলবেন, আমার মেয়ে তনু কি অবস্থায় আছে এখন একটু বলবেন প্লিজ। তখনই ডক্টর রাজিয়া বেগম বললেন, এত বড় একটা বাজে কাজটা কে করেছে? এটা কি আপনাদের জানা আছে? যে করেছে আমার মনে হয় সে নরপিচাস ছাড়া আর কিছু হতে পারে না। একটা মানুষ জীবনেও একটা মানুষের এভাবে ক্ষতি করতে পারে না। মেয়েটা কান্নায় ছটফট করতেছে, আমারই দেখে নিজের চোখে পানি চলে আসছে। এতটুকু একটা ছোট্ট মেয়ের সাথে কেমনে করতে পারল? আপনারা কি থানায় জিডি করেছেন? অন্তরা তখন বলল, দেখেন ডক্টর, এটা আমাদের নিজেদেরই মানুষ। আগে আমাদের মেয়ে সুস্থ হয়ে ফিরুক, তারপরে এর বিচার অবশ্যই হবে। আগে বলেন আমার মেয়ের কি অবস্থা আছে এখন? তখনই ডক্টর বললেন, ঘুমের ওষুধ দিয়ে এসেছি, কিছুক্ষণের মধ্যেই আপনার মেয়েকে অপারেশন করতে হবে। ইনশাআল্লাহ আপনার মেয়ে ভালো হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবে। ডক্টর রাজিয়া বেগমের কথা শুনে অন্তরা জানে একটু পানি আসল। অন্তরা অনেক টেনশনে ছিল তার মেয়েকে নিয়ে। সে শুধু ভাবতে লাগছিল যে আমার মেয়ের যদি কিছু হয়ে যায়, একটা সবই উপরওয়ালার ইচ্ছা, ইনশাল্লাহ আমার মেয়ে সুস্থ হয়ে আবার আসবে। ডক্টর রাজিয়া বেগম বললেন, আপনার মেয়ের তনুকে এখনই আমরা অপারেশন করতে নিয়ে যাব। আল্লাহকে ডাক দেন।
আমরা তো শুধুমাত্র ডাক্তার বাঁচানোর মালিক, কিন্তু ওই উপর আল্লাহ। তখনই অন্তরা বললেন, আমার এই মাসুম বাচ্চাকে ঠিক উপর আল্লাহ বাঁচিয়ে দিবেন। এই বলে ডক্টর অপারেশন করতে নিয়ে চলে গেল তনুকে। ডক্টর তনুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে এদিকে সবাই ব্যস্ত তনুকে নিয়ে, কিন্তু সবাই আরেকজনকে দেখতে পাচ্ছে না। বাড়ির একজন সদস্যকে, সেটা কে হতে পারে? নিশ্চয়ই তামান্না। বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটেছে, কিন্তু তামান্নার আগমন এখনও ঘটে নাই এই হসপিটালে। অন্তরা বারবার বলতেছেন তার স্বামীকে, আরিয়ান, তুমি যদি এর বিচার না করো আমি কিন্তু আইনের সহায়তা নিতে বাধ্য হব। এত বড় জঘন্য কাজ তোমার বোন কিভাবে করতে পারে, এই ছোট্ট বাচ্চা আমার মেয়েটার সাথে? তোমার বোনকে তুমি কত ভালোবাসতে তনুর আব্বু, আর সেই বোন নরপিচাস মতন করে আমার এই ছোট্ট মেয়েটার সাথে এ কাজটা করল। কিভাবে কিভাবে কিভাবে? সত্যি আমি আর নিতে পারছি না। অন্তরা এই বলতে বলতে আবার অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেছে। এরই মধ্যে নার্সকে ডাক দিল আরিয়ান। সাথে সাথে নার্স এসে অন্তরাকে নিয়ে গেল বেডে এবং প্রাথমিক চিকিৎসার মাধ্যমে আবার অন্তরা জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরতেই বলতে লাগল, দেখছো তোমার বোন কতটা নিষ্ঠুর, আমার এই ছোট্ট মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, অথচ এখনও এই হসপিটালে তাকে দেখতে আসলো না। কতটা জঘন্যতম কাজ করেছে, তবু যদি একবার হসপিটালে তনুকে দেখতে আসতো তাও নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। আমি সত্যিই তোমার বোন তামান্নাকে আমি ছেড়ে দেব না। তুমি যদি এর মধ্যে বাধা দিতে আসো তাহলে তোমাকেও ছাড় দেব না। ভুলে যাব তুমি আমার স্বামী। আরিয়ান তখন বলল, তোমার কিছু করা লাগবে না, ওর জন্য আমি কি করি নাই। জীবন আমার এই ছোট্ট মেয়েটার সাথে এই কাজটা করল। এদিকে অন্তরা কান্তাসে আর বলতেছে তার স্বামী আরিয়ানকে, আর বারবার বলতেছে, আল্লাহ তুমি আমার এই ছোট্ট মেয়েকে অতি দ্রুত সুস্থ করে দাও। অন্তরা বারবার অপারেশন যে রুমে হচ্ছে সেই রুমের সামনে আল্লাহকে ডাকছে আর কান্না করতেছে। অন্তরা বলতেছে, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, তবু আমার এই ছোট্ট মেয়েকে বাঁচিয়ে রাখো। ওদিকে শাশুড়ি কান্নায় ছটফট করতেছে, কারণ আমাদের মেয়ে তনু অনেক বছর পরে হয়েছে। প্রথমে আমাদের কোন সন্তান হচ্ছিল না, এ নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলেছিল। আল্লাহর কি রহমত, আমাদের বিয়ের ঠিক 10 বছর পরে আমার এই মেয়ে তনু পৃথিবীতে জন্মগ্রহণ করেন। আমার মেয়ের তনু যখন পৃথিবীতে আসলো, বাড়িতে মনে হচ্ছিল আকাশ থেকে নেমে পড়ি এসেছে আমাদের বাড়িতে। আমার শাশুড়ির তো 2 নয়নের মণি আমার মেয়ে তনু। শাশুড়ি এদিকে অনেক কষ্ট পাচ্ছে, তবুও আমার কাছে এসে বলতেছে, বৌমা তুমি টেনশন করো না, দেখো ঠিক আমাদের তনু আমাদের মাঝে আবার ফিরে আসবে। আর এই কাজটা আমাদের ছোট্ট মেয়ের তনুর সাথে কে করছে অবশ্য খুঁজে বের করতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে এমন কাজটা অন্য কারো সাথে আর না করতে পারে। অন্তরা মনে মনে ভাবতে লাগল, আম্মা এই কাজটা কেউ করে নাই, তোমার মেয়ে তামান্না করেছে। কিন্তু এই কথাটা বলতে পারছে না তার শাশুড়িকে। অন্তরা ভাবতেছি আর মনে মনে ঠিক করতে লাগল তার মেয়ে তামান্না এই কাজটা করেছে, এ কথাটা সে বলবে। শাশুড়ি আমার সাথে কথা বলার পরে আমাকে বলল, তামান্নাকে দেখছি না তো, ও আসে নাই বৌমা। মেয়েটা যে কি করে সারাদিন, এত বড় একটা বিপদ, তবু তাকে দেখছি না এই হসপিটালে। আচ্ছা বৌমা, তুমি একটা কাজ করো তো, তামান্নাকে কল করো। ওর সাহস কি করে হয় এখনো পর্যন্ত বাড়িতে কি করে আমার কলিজা নাতনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আর ও এখনো বাসায় রয়েছে কেন? তুমি দ্রুত ফোন দাও আর আমার সাথে কথা বলতে দাও। তখন শাশুড়ি আম্মার কথা শুনে অন্তরাকে দ্রুত কল দিলে তামান্নাকে। তামান্না কল রিসিভ করল, শাশুড়ি তখন কথা বলল, এই তুই কোথায় রে? তোর সাহস কি করে হয় এখনো পর্যন্ত তুই হসপিটালে আসোস নাই কেন? তুই জানোস না হসপিটালে আমাদের আদরের নাতনি আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে? তামান্না কোন কথা বলতেছে না। তামান্না বলল, মা আমার একটু কাজ আছে, এই কারণে আমি এখনো হসপিটালে আসতে পারি নাই, তবে আমি খুব দ্রুত হসপিটালে আসতেছি। তুই কি বললি তোর কাজ আছে? আমার আদরের নাতনির থেকে তোর কাজ আগে? বাড়ির প্রত্যেকটা মানুষ কান্নাকাটি করতে করতে অবস্থা খারাপ, আর তুমি ওদিকে কাজ নিয়ে আছো। যেই ভাই ভাবি তোর জন্য কত কিছু করছে, এমনকি তুই যখন ছোট ছেলে তখন থেকে তোর ভাই দেখ ভালো করতেছে।
আর এদিকে তনু হসপিটালে, আর তুই বলছিস কাজ আছে। বাহ তামান্না, তুই কিভাবে এত নিষ্ঠুর হতে পারলি? ভুলে যাসনে এখনো পর্যন্ত তোর ভাইয়ের খরচে লেখাপড়া, খাওয়া দাওয়া সবকিছু করছিস। এমন কিছু করিস না, ভুলে যাই তুই আমার মেয়ে। তোর ভাবি অলরেডি অজ্ঞান হয়ে পড়েছে 2বার। তোর ভাইয়ের মুখের দিকে তাকাতে পারছি না। সবার একই অবস্থা, আর তুই ওদিকে কাজ নিয়ে রইছস। আমার যেন বাসায় না যেতে হয়। যদি বাসায় যেতেই হয় তাহলে কিন্তু তোর খবর আছে। এই বলে শাশুড়ি আম্মা কল কেটে দিল। কিছুক্ষণের মধ্যে ডক্টর অপারেশন শেষ করল। ডক্টর যেই অপারেশন রুম থেকে বের হলো তখনই সবাই দ্রুত ছুটে গেল ডক্টরের কাছে। অন্তরা ডক্টরকে বলল, কান্না করতে করতে, আমার মেয়ে তনুর কি অবস্থা? ডক্টর তখন বললেন, আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল হয়েছে। কিন্তু একটা দুঃখের সংবাদ আছে। সবাই ছটফট করতে লাগল কথাটা শোনার জন্য। সবাই বললেন, আচ্ছা ঠিক আছে, কি কথা বলেন তো। ডক্টর তখন বললেন, এতটাই ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে যে এই ছোট্ট মেয়ে তনু যৌন জায়গাটায়, তাই কখনো সে মা হতে পারবে না বিয়ে হলে। ডাক্তার বললেন, কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই কথাটা কাউকে বলবেন না। যদি বিশেষ করে এই ছোট্ট মেয়েটা শুনে তাহলে সে অনেক কষ্ট পাবে। এ কথাটা শোনার পরে বাড়ির সবাই আল্লাহকে ডাকতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ, তোমার কাছে কি অন্যায় করেছিলাম আমরা এত বড় শাস্তি আমাদের ছোট্ট মেয়েকে দিলে? অন্তরা তখন ডক্টরকে জিজ্ঞাসা করলেন, কতক্ষণ পরে আমার মায়ের সাথে আমরা দেখা করতে পারব? ডক্টর বললেন, অজ্ঞান ফিরতে ফিরতে সকাল হয়ে যাবে। আপনারা এক কাজ করেন, বাইরে ঘুমায় যান। অনেক কারণে আর রাত জাগবেন না। নার্স ওখানেই থাকবেন, যদি জ্ঞান ফিরে অবশ্যই আপনাদেরকে ডাক দিবেন। ডক্টর আরও একটা কথা বললেন, আমার জীবনে কখনোই এমন অপারেশন করি নাই, আজকে আমার জীবনের ফার্স্ট এই ছোট্ট মেয়েটাকে অপারেশন করা। মেয়েটাকে অজ্ঞান করেছিলাম, কিন্তু যখন অপারেশন করি চিল্লান মেরে কান্না করতে লাগল। আমিও তখন কান্না থেমে রাখতে পারলাম না। তখন মেয়েটাকে আমি বললাম, আম্মু তুমি টেনশন করো না, ভালো হয়ে যাবা। আল্লাহর অশেষ রহমত, ভালোভাবে অপারেশনটা করে নিজের কাছে নিজে ভালো লাগতেছে। আর এই ছোট্ট মেয়েটার সাথে যে নিকৃষ্ট কাজটা করেছেন, দোয়া করি তার শাস্তি আল্লাহ অবশ্যই দিবেন। আর আপনারা কি করবেন সেটা আপনারাই ভালো জানেন। এই বলে ডক্টর আমাদের সামনে থেকে কান্না করতে করতে চলে গেলেন। ডক্টরের কথা শুনে এবং কান্না দেখে অন্তরকে আর ঠেকানো যাচ্ছে না, সে তার মাথা ওয়ালের সাথে বাড়ি মারতে লাগল। আরিয়ান দ্রুত এসে থামাল আর বলল, তুমি এভাবে ভেঙে পড়ো না, অবশ্যই এর বিচার আমরা করব। কিন্তু যখন মাথা ওয়ালের সাথে মারতে লাগল আর তামান্নার কথাটা মুখ থেকে বেরিয়ে যায়, কথাটা স্পষ্ট তার শাশুড়ি শুনতে পায়। শাশুড়ি কিছু বলতে যাবে তখনই আরিয়ান তখন বলল, আম্মা কিছু হয় নাই। আমি জানি আরিয়ান, তুই কখনো মিথ্যা বলিস না। বৌমা কিছুক্ষণ আগে কি বলছিল একটু বলবি? তামান্না কি করেছে সত্যি করে বলবি? আরিয়ান তখন না বলে পারল না, তার মেয়ের এত বড় সর্বনাশটা তার ছোট বোন করেছে। আমার কিভাবে যে তোমাকে বলি আমি বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় তোমাকে বলাটা খুবই জরুরি, যেহেতু এত বড় একটা সমস্যা আমাদের মেয়ে তনুর সাথে ঘটেছে। অবশ্যই তোমাকে বলা উচিত। আরিয়ান তখন সবকিছু খুলে বলতে লাগল তার আম্মাকে। তুমি হয়তো বা জানো না, আম্মা এই ঘটনাটার সাথে জড়িত আর কেউ না, আমারই ছোট বোন তামান্না। আম্মা, আমার এই কথাটা শুনে মনে হলো আকাশ থেকে বিদ্যুৎ চমকানোর মতন চমকে উঠল। কি বলিস আরিয়ান, তোর মাথা ঠিক আছে? আরিয়ান তখন বলল, হ্যাঁ আম্মা, আমার সবকিছু ঠিক আছে। আমিও প্রথমে বিশ্বাস করতে চাইছিলাম না যখন তোমার নাতনি তনু ওর আম্মুকে বলে, এবং ওর আম্মু যখন আমাকে বলে আমিও বিশ্বাস করতে পারছিলাম না। নিবন্ধিত থাকার চিহ্ন যে বোন পর্দায় চলে এবং মাদ্রাসায় পড়াশোনা করতেছে, সেই বোন কিভাবে এই ধরনের ঘটনা ঘটাতে পারে? ঠিক তোমার মতন আমিও চমকে উঠেছিলাম। আচ্ছা আরিয়ান, সবকিছু খুলে বলতো আমাকে। আম্মা, তুমি তো ভালোই জানো আমাদের রুম টোটাল 3টা। একটা রুমেতে আমরা থাকি, একটা রুমে তো তোমরা এবং একটা রুমে তামান্না। যেহেতু তনুর বয়স 6 বছর, এজন্য আমাদের সাথে তনুকে ঘুমাতে নেই না। তার জন্য তামান্নার সাথে ঘুমাতে যাইতে হয় তনুর।
আর তনু নম্র এবং ভদ্র একটা মেয়ে, কারো সাথে কখনো ঝগড়া ফ্যাসাদ করে না, এবং আমাদের মেয়ে তো কখনো মিথ্যা কথা বলে না, যা বলে সরাসরি বলে। যখন তামান্না তনুর সাথে এই ধরনের কাজটা করে, কিছুদিন চুপ করে থাকে তনু, এ কথাটা কাউকে বলে না। যখন তনুর সাথে বেশি হতে লাগল তখনই ওর আম্মু অন্তরার কাছে সবকিছু খুলে বলল, আর ওর আম্মু আমাকে সবকিছু বলল। বলার পরে আমিও অন্তরাকে বললাম, আচ্ছা হয়তোবা কোন ভুলক্রমে করতে পারে, এটা নিয়ে কাউকে বলিও না। ঠিক অন্তরা কাউকে বলে নাই। আর এরই মধ্যে এত বড় একটা অঘটন ঘটে গেল আমাদের সাথে। আরিয়ান যখন এই কথাগুলো বলছিল নিশ্চুপ হয়ে গেল, একদম শীতল বরফের মতন হয়ে গেল। শুধু এইটুকু বলতে লাগল, আমারই এক পেটে কিভাবে এই ধরনের নরপিচাস মেয়ে জন্ম নিল। কত আদর যত্ন করে বড় করেছি, এতটা অভাব হয়েছে কখনো বুঝতে দিসনি তোরা, এবং আমি যখন যেটা চেয়েছে তখন সেটা দিয়েছি। আর আমার মেয়ে তামান্না এ ধরনের ঘটনা কিভাবে ঘটাতে পারে, এটা আমি কখনো বিশ্বাস করতে পারছি না আরিয়ান। সেম কথা আম্মা, আমিও বিশ্বাস করতে পারছিলাম না। আর তোমরা তো ভালোই জানো আমাদের ছোট্ট মেয়ে কখনো মিথ্যা কথা বলে না। সেটা ভালো করে জানি, আমার নাতনি কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমার নাতনি তনু ঠিক আমার মতনই হয়েছে, সব সময় সত্য কথা বলেন। আচ্ছা, এর বিচার অবশ্যই হবে। আমার নাতনি আগে জ্ঞান ফিরুক, তারপরে কি করতে হয় সেটা আমি অবশ্যই করব। ডিগ্রি ডিগ্রি আরিয়ান এবং অন্তরা আমার মুখটা দেখে অনেকটা ঘাবড়ে গেল। আর ঘাবড়ে যাওয়ারই কথা, যে মেয়ে পর্দা করে এবং মাদ্রাসায় পড়ে, সেই মেয়েটা কিভাবে এ কাজটা করতে পারে কেউ বিশ্বাস করতেই পারবে না। এই কথাটা শোনার পরে আম্মার চোখ দিয়ে অঝরে পানি আসছে। আর বলতে লাগল, এমন মেয়ে যেন আর কারো পেটে না হয়। তখন আরিয়ান এবং অন্তরা দুজনে আমাকে বোঝাতে লাগলেন, আম্মা তুমি টেনশন করো না, হয়তোবা ভুলও করতে পারে তামান্না। কারণ এখন ডিজিটাল যুগ, বিভিন্ন বন্ধুদের সাথে চলাফেরা করে, এমন নষ্ট হতে পারে। আমিও ভালো করে চিনি আমার বোন তামান্না কেমন ছিল। অবশ্যই এর পিছনে কোন না কোন মানুষের হাত আছে। আর অবশ্যই আমরা এটা বের করব। শুধু এইটুকু ভাবো যে তামান্না কখনো ফোন চালাতে চাইতো না। শুধু বলতো, ভাইয়া ফোন আমি কি জন্য চালাবো? আমি জোর করে ফোনটা কিনে দিয়েছিলাম, তোমার মনে আছে আম্মা? আম্মা তখন বলল, হ্যাঁ আরিয়ান, আমার মনে আছে। এসব কথা বলতে বলতে কখন যে সকাল হয়ে গেল আমরা কেউ বুঝতে পারলাম না। আর এই মুহূর্তে কিভাবে ঘুম আসে সেটা তো বুঝতেই পারছেন। আদরের মেয়ে যখন অপারেশন থিয়েটারে থাকে, কেউ কি ঘুমাতে পারে? ঠিক আমরা কেউ ঘুমাতে পারছিলাম না। সকাল আবার পূর্বে শালিক পাখির কিচিরমিচির শব্দ সরাসরি কানের মধ্যে আসতে লাগল। শুধু মনে মনে ভাবতে লাগলাম, আমার মেয়ের জ্ঞানটা কখন ফিরবে। এটা বলতে বলতেই নার্স আমাদেরকে ডাক দিলেন। বলেন, তনুর পরিবারের লোকজন আপনারা আসতে পারেন এখন। এটা বলার পরপরই অন্তরা ছুটে চলে গেল। তনুর কাছে যাইয়া দেখতে পাই তনু অনেক নার্ভাসের সাথে কথা বলছে। আম্মু, আমি এখানে কেন? অন্তরা তখন বলল, আম্মু কিছু হয় নাই, তোমার অনেক ব্যথা পাচ্ছিল, এই কারণে হসপিটালে আনা। তুমি খুবই দ্রুতভাবে সুস্থ হয়ে পড়বে। সবাইকে দেখতে পেয়ে তনু অনেক খুশি হল। তার দাদিকেও বলতে লাগল, দাদি আমি কি ঠিক আছি? দাদি কান্না করতে করতে বললেন, আমার লক্ষ্মী বোনটা, তোর কিচ্ছু হয় নাই, আমরা তো তোর পাশে আছি। দাদিমার কান্না দেখে তনু বলতে লাগল, দাদি তুমি কান্না করো না, দেখবে আল্লাহ আমার অতি দ্রুত সুস্থ করে দেবেন। দাদিমা তখন বললেন, আমার পাগলি একটা বোন। তখনই তনু বলতে লাগলেন, দাদিমা ফুপিকে দেখছি না। ফুফি কোথায়? ফুফি কি হসপিটাল আসে নাই? দাদি বিড়বিড় করে শুধু বলতে লাগল, ওইরকম কুলাঙ্গার সন্তান না আটাই ভালো এই হসপিটালে। তনু বলল, দাদি তুমি কিছু বলছো না কেন? না দিদি ভাই, এখনো তোমার ফুপি আসে নাই, তবে চলে আসবে। তখনই তনুর এই কথা শুনে অন্তরা রেগে বললেন, তোমার ফুপির নিয়ে এত চিন্তা করতে হবে না। ভুলে গেছ তোমার সাথে কি হয়েছে? আজকে এই যে তুমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছ, কার জন্য? তোমার গুণধর ফুফি তামান্নার জন্য, তাই আমি যেন কোনভাবে তার নামটা না শুনতে পায়। অন্তরা যখন এ কথাটা বললেন তখন শাশুড়ি আম্মাও রেগে বললেন, সত্যিই তো বলেছে তোমার আম্মু দিদিভাই।
আজকে থেকে মনে করবা তোমার কোন ছবি নাই। অনেক নরম করে এবং কান্নার আওয়াজে বলতে লাগলেন তনুর দাদি। কারণ একটা সন্তান যত খারাপ কাজে লিপ্ত হোক না কেন মায়ের মন সবসময় কান্না করবে, এটাই স্বাভাবিক। এসব কথা যখন আমরা বলতেছিলাম তখনই ডক্টর প্রবেশ করলেন আর বলতে লাগলেন, আপনারা কি শুরু করছেন? কিছুক্ষণ আগেই তনুর অপারেশন হয়েছে, ভুলে যাবেন না। এখন পেশেন্টের সাথে বেশি কথা বলবেন না। পেশেন্টের কোনোভাবে টেনশন এবং কষ্ট দিয়ে কথা বলবেন না। এমনিতে এত ছোট বাচ্চা, তারপরও এই ধরনের অপারেশন আমি কখনো করি নাই। আজকেই আমি প্রথম করলাম এই ধরনের অপারেশন। অপারেশন করার সময় মেয়েকে অজ্ঞান করে নিয়েছিলাম, তবুও যে কান্না করছিল, এর আগে কখনো কোন পেশেন্টকে দেখি নাই। তাই আপনাদের কাছে অনুরোধ করব, পেশেন্টের সাথে বেশি জোরে কথা বলবেন না। যদি কোনোক্রমে আবার অজ্ঞান হয়ে যায় তাহলে পেশেন্টের জ্ঞান ফেরাতে অনেক কষ্ট হয়ে যাবে। ডক্টরের এসব কথা শুনে আমরা সবাই চুপ হয়ে গেলাম। অন্তরা তখন ডক্টরকে বলতে লাগলেন, ম্যাডাম, আমার মেয়েকে কবে নিয়ে যেতে পারি আমাদের বাড়িতে? ডক্টর বললেন। ডক্টর তখন বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাদের মেয়ে আপনারা নিজে যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত কোন প্রেশার দিবেন না। এখনও পুরোপুরি সুস্থ হয় নাই। কিছুদিন বিশ্রামের খুবই প্রয়োজন, যেহেতু এত বড় একটা অপারেশন করা হয়েছে। আমার জীবনে এমন অপারেশন কোনোদিন করি নাই, এই প্রথম করলাম। দোয়া করি যেন অতি দ্রুত তনু সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসুক। তারপরে আরিয়ান রিসিপশনে গেল, তনুর ছাড়পত্র নিয়ে আসলো এবং বাড়িতে রওনা হল। বাড়িতে রওনা হওয়ার পূর্বে অন্তরাকে বললেন তার শাশুড়ি বৌমা একটা কল দিবে তামান্নাকে। অন্তরা তখন বলল, আমরা তো এখনই বাসায় যাচ্ছি, ওনার কারণে কেন কল দেব? একটা কল দাও। তামান্না এখন কোথায় আছে? ওর সাথে আমার অনেক কিছু হিসাব বাকি আছে। অন্তরা তখন বললেন, আম্মা আপনি চুপ থাকেন, আমরা সবাই বাসায় যাই, তারপরে কি করা হয় এর অবশ্যই ব্যবস্থা নেব। আম্মা তখন রেগে বললেন, তোমার কিছু করা লাগবে না, যা করার আমি করব, যেহেতু আমার মেয়ে। এত বড় বেয়াদব কোথা থেকে হয়েছে এগুলো আমার অবশ্যই জানতে হবে। অন্তরা তার সাথে কথা বললেন না, শুধু বললেন, আপনার যেটা ভালো মনে হয় সেটা করবেন, কিন্তু এর বিচার অবশ্যই হয় যেন আম্মা। এদিকে আরিয়ান বলে, আম্মা অবশ্যই এর একটা কঠোর বিচার করতে হবে। আজকে হয়তোবা আমাদের ফ্যামিলিতে এই ধরনের একটা সিনক্রিয়েট ঘটনা হয়েছে। যদি এই কাজটা অন্য কারো সাথে করত তাহলে আমাদের মান সম্মানটা কোথায় যেত, একবার ভেবে দেখেছ? হ্যাঁ আরিয়ান, তুমি কোন টেনশন করো না বাবা, অবশ্য এর বিচার আমি করব। এদিকে অন্তরা কিছু বলতে পারছে না, যেহেতু তার শাশুড়ি তার থেকেও রেগে আছে। অন্তরা শুধু চেয়ে চেয়ে দেখতেছে তার শাশুড়ি কি বিচার করেন। এই বলে আমরা সবাই হসপিটাল থেকে বাড়িতে রওনা দিলাম। বাড়িতে এসে দেখতে পেলাম তামান্না একইভাবে ফোন নিয়ে ব্যস্ত। আম্মা রুমে ঢুকতেই তামান্নার এই অবস্থা দেখে সরাসরি তার রুমে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরেই তামান্নাকে কিছু না জিজ্ঞাসা করে ঠাস ঠাস করে গালি মুখে থাপ্পড় মারতে লাগল। তারপর মারতে মারতে বলতে লাগল, তোর মতন কুলাঙ্গার সন্তান আমি কিভাবে পেট ধরেছিলাম। আজকে তুই কার সাথে কি করেছিস জানিস? তামান্না সব বুঝতে পেরেছে, তার ঘটনাটা হয়তোবা সবাই জেনে গিয়েছে। এই জন্য তামান্না কোন কথা বলতেছে না। এদিকে অন্তরাও বলছে, তোমাকে আমি ছোট বোনের মতন করে দেখতাম, তুমি কেন এত বড় সর্বনাশটা আমার সাথে করলে? তোমার কি ক্ষতি করেছিলাম তামান্না, বলতে পারো? শুধুমাত্র তোমার কারণে আমার মেয়ে আজকে এই মৃত্যু শয্যা থেকে বেঁচে আসলো। ঠিকই বেঁচে আসলো, কিন্তু আমার এই ছোট্ট মেয়েটা কখনো আর মা হতে পারবে না। ডক্টর এই কথাটা বলেছেন। অন্তরাও রাগ আর সামলাতে পারল না, সেও দুই গালে দুইটা থাপ্পড় মারল। শাশুড়ি বলতেছে, মারো বৌমা মারো, ওর এত বড় সাহস কোথা থেকে হয়েছিল, আমার আদরের নাতনির সাথে এই কাজটা করল কিভাবে? তামান্না তখন বলল, আসলে আমি বুঝতে পারিনি এই জিনিসটা এতদূর হবে। আমি সত্যিই অনেক বড় ভুল করেছি। আমাকে তোমরা মেরে ফেলো। আমার এই আদরের ভাস্তির সাথে এই কাজটা আমার করা ঠিক হয় নাই। আমি সত্যি অনুতপ্ত। আরিয়ান তখন বলল, তোকে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম, তোর জন্য কি করি নাই বল?
এসব ঘটনা সব তনুর সামনে হচ্ছে। তনু তখন বলল, তোমরা আর মাইরো না ফুফিকে প্লিজ। তখন তার দাদিমা বললেন, তুই চুপ কর তনু। তামান্না এখনই এই বাড়ি থেকে বের হবে। আমি আর কোন কথা শুনতে পাচ্ছি না। কোথায় যাবে আর কি করবে আমি এটাও জানি না। এখন থেকে ভুলে যাব আমার কোন মেয়ে নাই। এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমার নাতনিকে যে এত বড় সর্বনাশ করেছে আমি তাকে দেখতে চাচ্ছি না। আরিয়ান, তামান্নাকে এখনই এই বাড়ি থেকে বের হতে বল। আরিয়ান আর কোনো কথা বলছে না। যতই অন্যায় করুক তারই তো ছোট বোন। আরও অনেক আগে থেকে তার বাবা স্টক করে বাসায় পড়েছিল। তখন থেকে এই সংসারে দায়িত্ব আরিয়ানের ছিল। তাই আরিয়ান চুপ হয়ে থাকল। তনু এরই মাঝে বলতে লাগল, তোমরা যদি ফুপিকে বের করে দাও তাহলে আমিও কখন বাসা থেকে চলে যাব। তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না। ফুফি তার ভুল স্বীকার করেছে। তাকে তো সবাই তোমরা মারছ এবং অনেক কষ্ট দিলে। তখনই অন্তরা বলল, তুমি ছোট মানুষ তনু, এসব নিয়ে কথা বলো না। তোমার কত বড় ক্ষতি করেছে তুমি হয়তো জানো না। তনুর একই কথা, ফুপিকে যেন বাড়ি থেকে বের করে না দেয়। তখনই আরিয়ানের আম্মা বললেন, দেখ তামান্না, এই ছোট্ট মেয়েটার ক্ষতি করেছিস অথচ সেই মেয়ে তোর সাপোর্ট করতেছে। এই বলে আর সবাই না বলেই তোমাকে রুমে নিয়ে যায় এবং আরিয়ান, অন্তরা এবং শাশুড়ি একটা সিদ্ধান্ত নিতে লাগল। অন্তরা শাশুড়ি বলল, তামান্না কি আর পড়ানো যাবে না? ওর জন্য একটা ছেলে দেখ। এ কথাটা আরিয়ানকে বলতে লাগল। আরিয়ান এ কথা শুনে তারই বন্ধুর ছোট ভাই আছে। বন্ধুকে বললেন, আমাদের বাড়িতে তোর ছোট ভাইকে নিয়ে আয়। ছেলে পক্ষে সবাই এসে তামান্নাকে দেখল। দেখে মোটামুটি পছন্দ হয়েছে এবং বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলল। বিয়ের কিছুদিন পরে তামান্না বাড়িতে আসে। এসে সবার পা ধরে মাফ চাই এবং তনুকে জড়িয়ে কান্না করতে লাগল। তামান্না বলতে লাগলেন, আমার লক্ষ্মী আম্মু, তোমার সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি, তুমি আমাকে মাফ করে দিও। তখন তনু বলল, তুমি তো আমার ছোট আম্মু মনে করি, কখনো ফুপি মনে করতাম না। তামান্না তখন বলল, আমার পাগলি মেয়েটা। এই গল্পে একটা চিত্র তুলে ধরা হয়েছে, উপযুক্ত আপনার কোন মেয়ে অথবা বোন থাকে ঘরেতে দ্রুত বিয়ে দিয়ে দেবেন। আর অবশ্যই আপনার মেয়ে অথবা বোন কোথায় যাচ্ছে, কি করতেছে, মোবাইলে কি করতেছে, অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা কথা সবাইকে বলবো, পর্ন ভিডিও থেকে সবাই সাবধান। এটা একটা স্বাভাবিক মানুষকে খারাপ করতে সময় লাগে না। আজকে যেমন ছোট্ট মেয়েটা তনুর সাথে হয়েছে, কালকে আপনার বাড়িতে প্রাপ্ত এমন কোন বোন অথবা মেয়ে থাকে তাদের সাথে এমন ঘটনা ঘটতে সময় লাগবে না। সমাপ্তি।